শিক্ষকরা ঠিকমতো পড়াশোনা করায় না, পাঠদান হয় না, পড়াশোনার মান উন্নয়ন হয় না। মান উন্নয়ন হয় না এটা আপনি কীভাবে বলেন? পড়াশোনার মান উন্নয়ন না হলে যে গ্রাম অঞ্চল থেকে A+, গোল্ডেন প্লাস শত শত স্টুডেন্ট পাচ্ছে, রাজশাহী থেকে গতকালকে ইন্টারের রেজাল্ট দেখেছেন, শতভাগ রেজাল্ট আসছে এবং অসংখ্য A+, এগুলো কোথায় থেকে আসছে? এগুলো তো শিক্ষকরাই শেখাচ্ছে, প্রাইভেট কোচিং থেকে তো সব কিছু শেখায় না। আচ্ছা ঠিক আছে, শিক্ষকরা যদি মান উন্নয়ন না করিয়ে থাকে, তাহলে আমরা যখন শিক্ষকরা প্রতি মাসে মাসে প্যারেন্টস মিটিং দিই, আপনারা কোথায় থাকেন? আপনারা আপনাদের ব্যবসা নিয়ে ব্যস্ত কেন থাকেন? আপনারা কেন আসেন না? কেন আসেন না প্যারেন্টস মিটিংয়ে? কেন আপনাদের ছেলেদের মেয়েদের প্রোগ্রেসটা দেখেন না? আরও একটা প্রশ্ন, যে শিক্ষকরা বরাবর জানে যে তাদের বাসা ভাড়া বা সহ ইনক্লুডেড যে বাসা ভাড়াটা থাকে বা যে বেতনটা থাকে, এটা জানার পরেও তারা কেন আন্দোলন করছে? আচ্ছা ভাই, আমরা যখন জয়েন করি তখন আমাদের বাসা ভাড়া বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম ছিল, কোথাও 5,000, কোথাও 10,000, কোথাও 15,000, কোথাও বা 2,000। ঠিক এই বাসা ভাড়াটা 2 মাস পর, 6 মাস পর, 1 বছর পর বিভিন্ন সময়ের তারা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি যে সময় জয়েন করি সে সময় যদি বাসা ভাড়া 5,000 থাকে, সে বাসা ভাড়া এখন কেন 10,000? আমার বেতন বাড়বে না কিন্তু বাসা ভাড়া বাড়বে, এটা আমি কীভাবে সামলাতে পারি? শিক্ষক হিসেবে এটা আমার জন্য কষ্টকর। আরও একটা প্রশ্ন, শিক্ষকের মান উন্নয়নের সাথে সাথে যে আন্দোলনের সঙ্গে শিক্ষা উপদেষ্টা বলছে যে আমাদের অর্থ বাজেটের সমস্যা। আচ্ছা মেনে নিলাম আপনার অর্থ বাজেটের সমস্যা, আপনি যে আমাদের ট্রেনিংয়ের জন্য আপনি বিভিন্ন সরঞ্জামের জন্য বাজেটটা রাখছেন, এটা কত টাকা এখন পর্যন্ত বাজেট আছে, কত টাকা সামনে চালানো যায়, আপনি এটা নিয়ে সরাসরি খোলাসা করেন। এটা নিয়ে কেন খোলাসা করছেন না? এটা নিয়ে খোলাসা করেন, আমাদের সরঞ্জামের জন্য কত টাকা বাজেট আছে, কত টাকা প্রয়োজন, কতটুকু সময় আছে, এটাকে নিয়ে আলোচনা আসেন। যদি দেখেন ওখান থেকে আমাদের বাজেট বাড়ানো হয়, আপনি বাজেট বাড়াবেন। আচ্ছা আপনি এখন দিতে বাধ্য না, আপনি এখন 10% দেন, বাকি 10% প্রজ্ঞাপনের জন্য লিখিত রাখেন, আমাদের সামনে অর্থ বাজেটের থেকে আমরা যেন 20% পাই। একটা মন্ত্রণালয়ের বিভিন্ন গভর্নমেন্ট সরকারি যে চাকরিজীবীর আছে, তাদের যে পিওনের বেতন, এই পিওনের বেতনের অর্ধেক কত অংশ আমরা পাই? আমরা শিক্ষক হিসেবে সারা দেশে বরাবর লাঞ্ছিত হয়ে আসছি, বরাবর অবমানিত হয়ে আসছি। আচ্ছা অনেকেই লিখেছে যে শিক্ষকরা বাসার পাশে চাকরি করে, চাকরি করার পরে তারা লেখাপড়া করায়, এরপরে বাসা ভাড়া কেন প্রয়োজন? ভাই বিগত 4র্থ গণবিজ্ঞপ্তি, 5ম গণবিজ্ঞপ্তি এবং 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি ফলো করবেন। এরা অধিকাংশই শিক্ষক বাসা থেকে 300, 400, 500, 600 এমনকি 200 কিলোমিটার ডিস্টেন্স, 600 হয়তো যায় না, 300, 400-র মধ্যে থাকে। এই যে শিক্ষকগুলা বাসা থেকে এত কিলোমিটার ডিস্টেন্সে বাসা করে থাকে, তারা বাসা ভাড়াটা পাবে কোথায়? আপনার যদি এই 12,500 টাকা বেতন স্কেলে বাসা ভাড়ায় 8,000 টাকা দেয়, আর যদি ওষুধ কিনতে 3 থেকে 4,000 টাকা লাগে, সে খাবে কি? না খেয়ে কীভাবে পাঠদান করায়? কোচিং নিরসন, কোচিং সমস্যা। আচ্ছা বরাবর বলে শিক্ষকরা কোচিংয়ের জন্য বিভিন্ন প্রকার প্রেশার ক্রিয়েট করে। আপনি একজন অভিভাবক, আপনার সন্তানের জন্য কোচিংয়ের টাকা আপনি কেন দেন? আপনার মাথায় কি গোবর ভরা নাকি গু ভরা আছে? আপনি কোচিংয়ের জন্য টাকা দিবেন না, আপনি প্রতি মাসে মাসে আপনার সন্তানের প্রোগ্রেস রিপোর্ট টিচারের কাছে নেন, আপনি সরাসরি প্রিন্সিপালের কাছে যাবেন, সরাসরি হেডমাস্টারের কাছে যাবেন। আপনি যেই টিচারটা কোচিং করাচ্ছে সেই টিচারের পকেট থেকে টাকা দিচ্ছে ছেলেকে, আর বলতেছেন যে কোচিং করার টিচাররা তো আপনার কাছে জোর করে টাকা নেয় না। ঠিক আছে, আপনাদের বাচ্চার রেজাল্ট খারাপ, আপনারা সরাসরি শিক্ষকদের দায়ভার দেন, আপনাদের অভিভাবকের কোনো দায়ভার নেই, মেনে নিলাম। আপনার বাচ্চাকে মোবাইল কিনে দেন, আপনার মেয়ে রাত্রে কি করে দরজা লাগিয়ে দিয়ে সুন্দর করে লেখাপড়ার পাশে টিকটক বানাই, সে ভিডিও আপনি দেখে লাইক দেন, দেন, মজা নেন, অথচ আপনি কখনো বলেন না যে আমার মেয়ে টিকটক চালাচ্ছে, তার লেখাপড়া প্রোগ্রেস করা উচিত, কিভাবে করবো? আপনি অভিভাবকে আপনার দায়িত্ব পালন করেন না, দোষ চাপিয়ে দিচ্ছেন শিক্ষকের। শিক্ষকই রাত 12টায় আপনার মেয়ের কাছে গিয়ে পড়াশোনা করাবে? রাত 12টায় টিকটক আপনার মেয়ে কীভাবে চালায়? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দেখবেন এখন বাচ্চারা টিকটকের ইউজার করে। এই ফোন কে দেয়? শিক্ষক দেয়। এই ফোন আপনি দেন, অভিভাবক দেন, আপনার মতো সাধারণ জনগণ দেন, আর সরাসরি দায়ভার নিয়ে আসছেন শিক্ষকদের প্রতি। সব শিক্ষকদের দায়ভার থাকে না। শিক্ষকদের এই আন্দোলন যথাযথ যৌক্তিক, এবং শিক্ষা উপদেষ্টা নিজে বলছে যে এটা একটা যৌক্তিক দাবি। তিনি সফট কর্নারে কথা বলছেন কিন্তু মেনে নিচ্ছেন না। এটার মাঝে কি আছে? তার কথা উক্তি যে আগামী সরকার আমাদের কি করতে পারবে না, এই যে বাজেট সামলাতে পারবে না। আগামী সরকার নিয়ে আপনার এত চিন্তা কেন? আগামী সরকার যারা আসার জন্য প্রস্তুত, অধিকাংশই বিভিন্ন ধরনের বড় বড় রাজনৈতিক দল থেকে বলছে যে আমরা সামনের শিক্ষা বান্ধব হবো, আমরা শিক্ষকদের সকল দাবি মেনে নেব, জাতীয়করণের জন্য আমরা প্রস্তুত। তারা চাচ্ছে যে আমরা জাতীয়করণ করে দিতে পারবো, তারা বলে যে আমরা শিক্ষক বান্ধব হবো, তারা বলে আমরা শিক্ষকের বেতন বৃদ্ধি করতে পারবো, তারা প্রস্তুত থাকে, আপনি বলেন পারবেন না। তা আগামী সরকারের যে চিন্তা আপনার বেশি আগামী সরকারকে নিয়ে। বর্তমান বাজেটে আপনাকে বসানো হয়েছে, আপনি বর্তমান বাজেট নিয়ে সরাসরি খোলাসা করেন, আমাদের বলেন আমাদের জন্য কতটুকু আছে, কি আছে, কোথায় নেই, খাতে কোথায় সমস্যা। জনগণের টাকা, জনগণের ট্যাক্স, জনগণের ভ্যাট জনগণ দিচ্ছে, জনগণের সেবায় আমরা নিয়োজিত আছি। আমাদের হক, আমাদের দাবি, এটা আপনাদের পূরণ করার প্রয়োজন।